এই মুহূর্তে সেলিম দা যাচ্ছেন, দাদা রাস্তায় এত ভিড় কি বলবেন? এটা ভিড় নয়, এটা মানুষের ভালোবাসা, মানুষের ইচ্ছা। এই যে বাম এবং কংগ্রেস একসঙ্গে লড়ছে, এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন একটা উদ্যোগ এবং উদ্যম শুধু নয়, মানুষের সাড়া গোটা দেশের রাজনীতিতে একটা প্রভাব ফেলবে। মুর্শিদাবাদ কেন্দ্রে কমরেড মোহাম্মদ সেলিমকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। এই মুহূর্তে মুর্শিদাবাদে চাঁদের হাট বলা চলে, তারকাদের ভর্তি, অন্তত বামপন্থী তারকারা মোহাম্মদ সেলিমের নমিনেশন কেন্দ্র করে। শতরূপদা আজকে এসছেন। শতরূপদা, এত লোকের জনসমাগম, এটা আত্মবিশ্বাস কি বাড়ছে? হ্যাঁ, সে তো 100বার বাড়ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কেউ তারকা নই। তারকাদের ওই ভোট ডিক্লেয়ার হওয়ার পরে কয়েকজনের খেঁচ ওঠে যে আমি মানুষের জন্য কাজ করতে চাই, তারপর ভোট হয়ে যায়, ওরাও বাড়ি চলে যায়। সুতরাং আমরা সেরকম তারকা কেউ নেই। আমরা সবাই কমিউনিস্ট পার্টি করি, আমরা সবাই কমিউনিস্ট পার্টির কর্মী। মোহাম্মদ সেলিমও তাই, আমরা সবাই তাই, যারা আজকে মিছিলে হেঁটেছেন তারাও তাই। এবং আমরা সবাই মিলে বাংলার এই যে একটা কালো সময় যাচ্ছে, এটাকে আমরা পাল্টাতে চাই। মোহাম্মদ সেলিম তিনি নমিনেশন জমা দিতে গেলেন, তাতেই যেভাবে মানুষের উপস্থিতি, কি মনে হচ্ছে এতেই কি অর্ধেক ভোট জিতে গেছেন, সেই একটা আভাস পাওয়া গেল? না, সেরকম কোনো আত্মতুষ্টিতে আমরা ভুগছি না। আমাদের লড়াই ভোটের আগে পর্যন্ত প্রচারের লড়াই, ভোটের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত বুথ পাহারা দেওয়ার লড়াই, এবং তারপর গণনা কেন্দ্র থেকে জয়ী হয়ে বেরিয়ে আসা, বেরিয়ে এসে এলাকায় বিজয় মিছিল করা পর্যন্ত আমাদের লড়াই চলবে। এবং তারপরে নতুন মুর্শিদাবাদ, নতুন বাংলা গঠনের লড়াই চলবে। আমরা কোনো রকমভাবে, এটা আমাদের মনোবল জুগিয়েছে 100বার, কিন্তু আমরা কমপ্লেসেন্ট হচ্ছি না, আমরা আত্মতুষ্টিতে ভুগছি না যে আমাদের জয় হয়ে গেছে। তবে আমাদের জয় হবে, আমরা আশাবাদী। মুর্শিদাবাদ তো এক সময় বলতে গেলে সিপিএম এর দুর্গ ছিল, কমিউনিস্ট পার্টির এক টানা কিন্তু এখানে বামেরা জিতেছে, এবং বলতে গেলে তৃণমূল সদ্য গত নির্বাচনে সবে জিতেছে। তাই মুর্শিদাবাদটাকে জেতাটা কোথাও গিয়ে সিপিএম এর জন্য জল ভাত? না, জল ভাত হলে তো আমরা আগের বারও জিততাম। জল ভাতের প্রশ্ন না, তবে আমরা জিতবো, আমরা সেভাবে আশাবাদী। আমরা লড়াই করছি, আমরা মানুষের সমর্থনে জিতছি। আমরা তো মানুষের সমর্থনকে আমরা কখনো উই ডোন্ট টেক ইট ফর গ্রান্টেড। আমরা কেন বলতে যাবো যে আমাদের কাছে জল ভাত? 100বার মানুষ আমাদেরকে বহু বছর জিতিয়েছেন, মানুষ কখনো আমাদেরকে হারিয়েওছেন। আমরা জয় থেকেও আমাদের দায়িত্ব বুঝেছি, আমরা হার থেকেও শিক্ষা নিয়েছি। কিন্তু সব মিলিয়ে মানুষ দেখছেন যে আজকে কতগুলো বিকল্প নীতি, বিকল্প কথা আমরা রূপায়ণ করতে চাই রাজনীতির ক্ষেত্রে। আমরা ওদের মতো লালবাতি গাড়ি চড়ে বড়লোক হওয়ার জন্য আর নাতি নাতনি ভাইপো ভাইজিদের জন্য পয়সা ইনকাম করার জন্য আমরা রাজনীতি করি না। আমাদের এমএলএ এমপি যারা দায়িত্ব পেয়ে যারা যাবেন, সেটা সেলিমদা হতে পারেন, সেটা সুজনদা হতে পারে, সেটা দীপশিতা হতে পারে, সৃজন হতে পারে, দেবরাজ হতে পারে, সব্যসাচী যে কেউ আমাদের যারা জাহানারা দিয়ে হতে পারেন, যারাই যাবেন তারা কতগুলো নতুন কথা, নতুন পলিসিকে তারা কার্যকর করার জন্য যাবেন। যেমন ধরুন, যে রাম মন্দির নিয়ে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট, কয়েক মাসের মধ্যে ওরা রাম মন্দির তৈরির কাজ শুরু করে দিল কার্যত, এবং রাম মন্দির শেষ করে উদ্বোধন করে দিল। কিন্তু এই সুপ্রিম কোর্ট 2016 সালে সমকাজে সমবেতনের রায় দিয়েছিল। মোদি সেই রায় চাইলে রূপায়ণ করতে পারতো, কিন্তু করলো না। আজকে ক্যাজুয়াল স্টাফ, কন্ট্রাকচুয়াল স্টাফ নিয়োগের নাম করে খেটে খাওয়া মানুষকে গরুগাথা স্তরে নামিয়ে এনেছে এরা। বেকার খাটনি কাটিয়ে একটা পার্মানেন্ট চাকরি করে যে লোকটা 30,000 টাকা মাইনে পায়, একই কাজ একজন ক্যাজুয়াল স্টাফ করবে 5,000 টাকা, 6,000 টাকা, 8,000 টাকা মাইনে। কিন্তু চাইলে কি ওরা সমকাজে সমবেতনের আইনটাকে লাগু করতে পারতো না সুপ্রিম কোর্টের রায়ে? ওরা করলো না কেন? ওরা মালিকের পার্টি, আমরা শ্রমিকের পার্টি, আমরা খেটে খাওয়া মানুষের পার্টি। আমাদের এমপিরা পার্লামেন্টে গিয়ে সমকাজে সমবেতনের আইনকে লাগু করার জন্য লড়াই করবেন। এই যে রাইট টু এডুকেশন আমরা 12 ক্লাস পর্যন্ত আগেরবার চালু করেছিলাম, ওইটাকে আবার এগিয়ে নিয়ে গিয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করার সুযোগকে আমরা করতে চাই। 100 দিনের কাজ আমরা চালু করেছিলাম, এটা পয়সা খেয়ে বন্ধ করেছে। 100 দিনের কাজকে আমরা 200 দিনের কাজ এবং ক্রমশ ওটাকে 365 দিনের কাজ করতে চাই। এই কাজগুলোকে করার জন্য আমাদের পার্লামেন্টে এমপিরা যেতে চান। তাদের এবং যদি সুযোগ হয় আমরা মন্ত্রিসভাতেও অংশগ্রহণ করব, যদি মানুষ আমাদেরকে সেই সুযোগ দেন, সেই রাজনৈতিক পরিস্থিতি থাকে। আমরা মোদি মমতার মতো করে বলবো না যে আমরা একাই 400, কেউ বলবে আমি 42টা সিট পেয়ে যাবো। আমরা কখনোই অতগুলো সিট পাবো না, কিন্তু যা সিট আমরা পাবো তাতে যদি আমাদের কাছে রাজনৈতিক পরিস্থিতি আমাদেরকে সেই সুযোগ দেয়, এই কাজগুলো আমরা মন্ত্রিসভার অংশ হয়েও করতে চাই। আমরা মানুষের কাছে অ্যাপিল করছি, আপনারা আমাদেরকে চেনেন, জানেন, আমাদের দোষ ত্রুটি ব্যর্থতা সব জানেন, কিন্তু আমরা চোর নই, আপনারা এটাও জানেন। আপনারা এই কাজগুলো করার জন্য আমাদেরকে সুযোগ দিন। ওরা রাম মন্দির বানিয়ে
বলেছিল আপনি বাড়িতে প্রদীপ জ্বালান, আমরা যদি অনেকে জ্বালিয়েছেন, যদি সমকাজে সমবেতনের আইন আমরা আনতে পারি তাহলে যে বাড়িতে রাম মন্দিরের দিন প্রদীপ জ্বলেছিল উদ্বোধনের দিন, সেই বাড়িতে বছরে 365 দিন প্রদীপ জ্বলবে। আমরা সেই প্রদীপটা জ্বালাতে চাই। মনোনয়নের মিছিল এবং মানুষের যে সাড়া পাচ্ছে, আশাবাদী ভোটে কতটা প্রতিফলিত হবে? সব পাল্টে দেবে মানুষের মেজাজ এবং মানুষের সিদ্ধান্ত গ্রহণ। মুর্শিদাবাদ কেন্দ্র থেকে কমরেড মোহাম্মদ সেলিম পার্লামেন্টে যাবে পশ্চিমবঙ্গ এবং দেশের বেকারদের হাতে কাজ দেওয়ার জন্য। পরবর্তী প্রচারে আজ কি স্ট্র্যাটেজি থাকতে পারে? মানুষের কাছে যাওয়া এবং মানুষের নিজের মতকে ফ্রি অ্যান্ড ফেয়ার চান্সে তারা যাতে নিজেদের ভোট বাক্সে প্রতিফলিত করতে পারে, তার জন্য সাহস এবং প্রতিস্পর্ধার বার্তা নিয়ে আমাদের কর্মীরা প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছাবো। অধীর চৌধুরী তো আসবেন, অবশ্যই ওরা আছেন, আমরা একটু আসতে দেরি হচ্ছে যেতে, ওরা যোগ দেবেন। বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, তাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ এবং মীনাক্ষী মুখোপাধ্যায়রাও। মিছিলের অভূতপূর্ব দৃশ্য দেখা গেল, অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম একসঙ্গে হাঁটলেন। জোট রাজনীতির পক্ষে একটা ভালো বার্তা। হ্যাঁ, 100 বার, এরকম তো আগেও হয়েছে। অধীর চৌধুরী তো এখানে মুর্শিদাবাদ কেন্দ্রে সেলিমদার নাম সিপিএম ঘোষণা করার আগে, বামফ্রন্ট ঘোষণা করার আগে কার্যত অধীর চৌধুরী ঘোষণা করে দিয়েছিলেন। এবং সত্যি সত্যি অধীর চৌধুরী যে লড়াই, যে আনকম্প্রোমাইজিং লড়াই করেছেন তৃণমূলের বিরুদ্ধে আমাদের রাজ্যে গত 12-13 বছর ধরে, হ্যাঁ মানে একটা মুহূর্তের জন্য কখনো তৃণমূলকে ছেড়ে কথা বলেনি এবং আনকম্প্রোমাইজিং লড়াই করে গেছেন নিজের দমে। ওনার লড়াইও বহু মানুষকে উৎসাহ দিয়েছেন। মোহাম্মদ সেলিম তো আমাদের অত্যন্ত প্রিয় নেতা এবং দুজনকে একসাথে দেখে তো স্বাভাবিকভাবেই আমাদের কমরেডদেরও সবারই ভালো লেগেছে, উৎসাহ বেড়েছে। হ্যাঁ, এবং এই জুটি আগামী দিনে বাংলার রাজনৈতিক মানচিত্র পাল্টাতে পারে। বহরমপুরে তারকা প্রার্থী মানে কার্যত দিয়েছে তৃণমূল কংগ্রেস, ইউসুফ পাঠান বনাম অধীর চৌধুরী, কীভাবে দেখছো পুরো বিষয়টা? অধীর চৌধুরী যদি আইপিএল খেলতে যেতেন যেভাবে দেখতাম, ইউসুফ পাঠান ভোটে লড়তে আসলে সেভাবেই দেখছি। মানে আলটিমেটলি পাত্তাই দিচ্ছ না, মানে বলা হচ্ছে যে সংখ্যালঘু ভোট কাটাকাটির জন্য এটা করছে, মানে এই বাইনারিটা ক্রিয়েট করা হয়েছে ইউসুফ পাঠানকে দাঁড় করিয়ে। এগুলো তো কে কী করছে জানি না, মানুষ দেখছেন, মানুষ সবাই বিচার করছেন। তারকারা রাজনীতিতে এসে জিতেছেন, লকেটের মতো উদাহরণও আছে, খুব কি হালকা নেওয়ার একটা জায়গা। জিতেছেন না, জেতা হারার কথা বলছি না, কিন্তু তারা জিতে তো কোনো কাজে লাগেননি কিছু। এবং আমি বলছি না যে কেউ তারকা হলে তার রাজনীতিতে আসা পারেন, তিনি আসতেই পারেন, কিন্তু কথাটা হচ্ছে যে কেউ তারকা হিসেবে নিজের ব্র্যান্ডটাকে কাজে লাগিয়ে ভোটে জিতে সরকারি টাকায় ফুর্তি করার জন্য রাজনীতিতে আসছে নাকি কেউ সত্যি রাজনীতিতে সিনেমা জগৎ থেকে অনেক বড় বড় লোক আমাদের দেশে রাজনীতিতে, জয়ললিতা ফিল্ম স্টার ছিলেন, হ্যাঁ, থেকে শুরু করে এরকম অনেকেই রয়েছেন, তারা এসছেন। তারা আমাদের দলে অনিল চ্যাটার্জি একটা সময় করেছেন, আমাদের অনেক সময় লড়াই করেছেন, সেটা আলাদা কথা। কিন্তু এই যে বাদশা মৈত্র বলো, দেবদূত ঘোষ বলো, এরাও তো তারকা, এরা আমাদের পার্টির জন্য কেউ প্রার্থী হয়, কেউ প্রচারকের মতো করে লড়াই করে, কিন্তু তাদের একটা তুমি কমিটমেন্ট দিতে। তুমি তৃণমূলেরও আমি তাই এখানে বলবো, তৃণমূলে মনে করো ধরো এরকম অনেকেই আছেন, ধরো থিয়েটার জগৎ থেকে ব্রাত্য বসু, অর্পিতা ঘোষেরা গেছিলেন, কিন্তু পরবর্তীকালে রাজনীতিটাকে রাজনীতির মতো করে সিরিয়াসলি করেছেন। আর এইগুলো তো কয়েকটা যায় এমনি মুখ দেখিয়ে হাত নেড়ে, জিতলে ভালো টাকা পয়সা কামাবো, ওই মিমি ফিমি নুসরাত দেব এদের মতো, জিতলে সুযোগ সুবিধা পায়, প্লেনে করে ঘুরে বেড়ায়, সরকারের টাকা পয়সা কামায়, হেরে গেলে বাড়িতে গিয়ে বসে থাকে। সুতরাং এদেরকে সিরিয়াসলি নেওয়ার কী আছে? এরা কোনো কাজে লাগে না, কমে লাগে না। এরা সেলিমদার বিপরীতে তৃণমূল প্রার্থী কীভাবে তুমি দেখছো প্রতিদ্বন্দ্বীকে? অন্তত অনেক দিনের সাংসদ, এটাও বাস্তব। না, অনেক দিনের সাংসদ না, সাংসদ উনি একবারেরই, তার আগে এমএলএ ছিলেন অনেক বছর। যাই হোক, দেখছি ঠিক আছে, উনি তো হ্যাঁ ছিলেন, তো যাই হোক, উনি কাজ করেছেন না করেছেন, কী করেছেন মানুষ দেখবেন, বিচার করবেন, তারা ভোট দেবেন। কিন্তু আমরা জানি, আমরা আশাবাদী মুর্শিদাবাদের ফলাফল 3-0 হবে, জোটের পক্ষে 3টে সিট হবে। বিজেপি তো তাদের ইস্তেহারে মোদিকে গ্যারান্টি বলে সংকল্পপত্র প্রকাশ করেছে। হ্যাঁ, করেছেন। দেখুন, ও তো গ্যারেন্টি দিয়ে
40 টাকার সর্ষের তেলকে 200 টাকা করেছে, ওর গ্যারেন্টি। গরিব, যুব শক্তি, অন্নদাতা, নারী শক্তি, এই বিষয়গুলি তারা ফোকাস করবে, উন্নয়ন করবে, এমন কথা বলা হয়েছে। তা করবে তো, 10 বছর ধরে কি সরকারটা আমার দাদু চালাচ্ছিল? করার থাকলে 10 বছরও করতে পারতো, করলো না কেন তাহলে? অন্যদিকে তৃণমূল, তাদের ইস্তেহার প্রকাশ হচ্ছে, সেখানেও সেই দিদির 10 শপথ। দেখো তৃণমূল তো যেগুলো করে, ওই সলমান খানের একটা সিনেমায় ডায়লগ ছিল না, যে জো মে कहता हूँ वो मैं करता हूँ और जो मैं नहीं कहता हूँ वो मैं डेफिनेटলি करता हूँ। তো তৃণমূল তো ওরকম, যেগুলো বলে না সেগুলো ডেফিনেটলি করে। কোনো ইস্তেহারে তো বলেনি যে মহিলাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে রাত্রিবেলা পার্টি অফিসে আটকে রেখে পিঠে বানানো করাবে, কিন্তু করেছে তো। কোনো ইস্তেহারে তো বলেনি যে মন্ত্রীর প্রেমিকার খাটের তলায় টাকা গুঁজে রাখবে, কিন্তু গুঁজেছে তো। সুতরাং তৃণমূল কি বলে না আর ইস্তেহারে কি লেখে, সে তো দুটোর মধ্যে তো কোনো সম্পর্ক নেই। ওগুলো যেগুলো ওরা বলে না সেগুলো বেশি করে মহিলাদেরকে নিয়ে গিয়ে পার্টি অফিসে ধর্ষণ করে, তার মন্ত্রী খাটের তলায় নোটের বান্ডিল গোঁজে, হ্যাঁ, ওই ভাইপোর বাড়ির কুকুরকে SSKM ডায়ালিসিস করায়। সুতরাং ওদের ইস্তেহার পড়ে কী হবে? ওদের ইস্তেহার ওরাই পড়ে না, আপনারা কেন পড়েন? একটা বিষয়, অনেকেরই এক্সপেকটেশন ছিল যে শতরূপ ঘোষ এবার লোকসভা নির্বাচনে লড়বে, এই নিয়ে কি? আমরা তো 42 আসনেই আমি লড়ছি। আমরা এই মমতা ব্যানার্জির মতো দল করি না। আমাদের দলে শান্তনু সেনের মতো কোনো লোক নেই যে ভোটে প্রার্থী না হয়ে রাত্রিবেলা বাড়িতে বিছানা হয়ে যায়। আমাদের যারা কমিউনিস্ট পার্টি যারা করেন, আমরা এত ছোট চিন্তাভাবনা নিয়ে কেউ পার্টি করি না। আমাদের প্রত্যেকজন পার্টি কমরেড তারা লোকসভায় 42টা আসনেই প্রার্থী। আমাদের প্রত্যেকজন পার্টি কমরেড 294টা আসনেই বিধানসভায় প্রার্থী। লড়াই আমাদের সবার লড়াই, সবাই মিলে লড়বো এবং জিতবো। খালি আমাদের জন্য নয়, লড়ছি হয়তো CPM-এর লোকেরা, কিন্তু জিতে যে কাজগুলো আমরা করতে চাই সেটা যে তৃণমূলকে সমর্থন করেন, বিজেপিকে সমর্থন করেন, যিনি কংগ্রেসকে সমর্থন করেন, তার জন্য আমাদের যারা জয়ী হয়ে যাবেন তারা কাজ